এই আক্রান্ত হওয়ার পিছনে অনেকগুলো বিষয় আছে। প্রথমত গোপালগঞ্জে গত বছর থেকেই জুলাইয়ে গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে। এরপরে বাহিরে লন্ডনে কিংবা আমেরিকায় সেখানে আমাদের দলের সদস্য সচিব প্রোগ্রাম করতে গেছেন। মানে এনসিপি কে প্রথমত টার্গেট পতিত সরকার যে গণহত্যাকারী দল সন্ত্রাসী আওয়ামী লীগ প্রথম টার্গেট হিসেবে এনসিপি কে করে। এখানে প্রথম কারণটা হচ্ছে তাদের আওয়ামী লীগের বিষয় হচ্ছে যে তাদের যে 17 বছরের যে আহ সাজানো যে ফ্যাসিবাদী যে সাম্রাজ্য, সে সাম্রাজ্যটা পতনের জন্য এনসিপি হচ্ছে এক প্রথমত দায়ী এবং প্রধানত দায়ী হিসেবে তারা করে থাকে। কারণ তারা দেখছে যে 17 বছরে বিএনপি জামাত সহ একসাথে 64 দলের যুগপৎ আন্দোলন ছিল। এর পূর্ব একাধিকবার এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু এনসিপি একটা ডিফারেন্ট ওয়েতে সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী এবং সকল শিক্ষার্থী শ্রমিকদের একটা সম্মিলিতভাবে প্রয়াসের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ফলে প্রথমত যেহেতু এই সমন্বয়ের জায়গাটা এনসিপির ছিল, ফলে ফার্স্ট টার্গেট হিসাবে একেবারে খতম করার জায়গা থেকে, মানে এনসিপির যে মূল নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে যে এখানকার পলাতক খুনি হাসিনা, তিনি তার অনলাইনে নেতাকর্মীদেরকে সরাসরি হত্যার নির্দেশ দেন, বিশেষ করে গোপালগঞ্জের সময়। এবং অনলাইনে অনবরত হত্যার নির্দেশ তো আছেই এবং সরাসরি হামলাও করে। এটি গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়াকে এক ধরনের হচ্ছে যে আপনার এটাকে স্তমিত করা। সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই জুলাইকে কেন্দ্র করে, জুলাই শুধু না, আপনি যদি লাস্ট বাংলাদেশের 10 বছরের অর্থাৎ 2014 সালের যখন আওয়ামী লীগ একচেটিয়া নির্বাচন করছে, সেই নির্বাচন পরবর্তীতে বাংলাদেশের একটা নতুন ক্লাস তৈরি হয়েছে, যারা বিদ্যমান রাজনৈতিক দলের বাহিরে বাংলাদেশের আলাদা একটা ভবিষ্যৎ, আলাদা একটা নতুন রাজনীতি খুঁজতেছিল। সেটা 2015 সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাট বিরোধী আন্দোলনের মাধ্যমে, 18 সালের নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ এই পতিত সরকারের পতন, সেই একটা নিরপেক্ষ ব্যানারের মাধ্যমে হয়েছে। ফলে এই যে গত 10 বছরে বাংলাদেশের মানুষ এবং শিক্ষার্থী এবং নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, নতুন একটা রাজনীতি চায়, এই উত্থানটাকেই টোটালি আওয়ামী লীগ এটাকে হচ্ছে টোটালি দেখতে পারেন এবং একই সাথে বিদ্যমান দল হিসাবে রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে আপনার কিছুটা বিএনপি এবং জামাতেরও কিছুটা আশঙ্কা আছে। কারণ এই যে এখানকার যদি বিদ্যমান নতুন একটা রাজনৈতিক দল যদি ওয়েল ইস্টাবলিশড তারা এখানে হয়, তাহলে তাদের যে নতুন রাজনৈতিক ভাষা, নতুন রাজনৈতিক যে ধারা, সেই জায়গাটা বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে এবং এটা জামাতের জন্য চ্যালেঞ্জিং হবে। ফলত রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে তিনোটা রাজনৈতিক দলই রাজনৈতিক প্রতিপক্ষ ভাবে আমাদেরকে দেখে, কিন্তু আওয়ামী লীগ দেখে একেবারে ডিরেক্ট, মানে একেবারে হত্যার উদ্দেশ্য। মানে এটা হচ্ছে যে তারা যে কোনো উপায়, যে কোনো সুযোগ পেলেই আমাদেরকে হত্যা করবে। ফলশ্রুতিতে আওয়ামী লীগ সেই চেষ্টাগুলা করে থাকে এবং ইতিমধ্যে তারা কয়েকবার করেছে। আপনি দেখবেন যে সাভারের, এবার আসি সাভারের যে স্পেসিফিক যে ককটেল বিস্ফোরণটা হয়েছিল, এর আগে আমরা দের যে ককটেল বিস্ফোরণ গুলা কিংবা বোমা হামলা গুলা যেগুলো হয়েছিল, যে গত বছর ঠিক জুলাই আগস্টে যখন আমরা সারা দেশে পদযাত্রা করেছিলাম, সেই পদযাত্রাকে টার্গেট করে আমাদের কেন্দ্রীয় অফিসের নিচে প্রায় 2-3 দিন পর পরই ককটেল মেরে চলে যেত। এবং এখানে আমাদের ঢাকা মহানগর দক্ষিণে 3 জনের এই হামলায় আহত হয়েছে। কিন্তু এইবার যেটা হয়েছে যে একেবারে ডিরেক্ট প্রোগ্রাম স্থলের মাঝে হচ্ছে এই ককটেলটা বিস্ফোরণ হয়েছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে যখনই জুলাই আগস্টের সাথে এনসিপি, জনগণ, বাংলাদেশের মানুষের একটা ব্যাপক জনসম্পৃক্ততা আছে, ফলে এই কর্মসূচিতে হামলা করার উদ্দেশ্যটা হয়েছে যে সাধারণ মানুষ, আমরা যখন একটা পদযাত্রায় যাই কোনো জেলায় কিংবা উপজেলায়, আমরা গত বছর জেলা পর্যায়ে করেছিলাম, এইবার পদযাত্রাটা কিন্তু আমাদের আরো একটু তৃণমূলে গিয়ে উপজেলা পর্যায়ে হচ্ছে, একেবারে উপজেলা সদর পর্যায়ে হচ্ছে। তা সাধারণ অনেকে কিন্তু দেখতে আসে যে এনসিপি নতুন দল, তারা কি বক্তব্য দিচ্ছে, কিংবা এনসিপির জনপ্রিয় যারা নেতা আছেন তাদেরকে মানুষ দেখতে আসে, হ্যান্ডশেক করতে চায়। তো এই ভয় এবং আতঙ্কটা তৈরি করলে যেটা হয় যে সাধারণ মানুষ তখন কিন্তু একটু আতঙ্কিত থাকতে পারেন যে না, আমি এখানে যাব, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন সাভারের হামলায় আমার এক শহীদ শহীদ গাজী হান্নানের বাবা কিন্তু আহত হয়েছেন, সেখানে জামাতের একজন কর্মী, তিনিও কিন্তু আহত হয়েছেন। তো ফলশ্রুতিতে
এই যে এখানের একটা নতুন জায়গায় গেলে সেখানে সাধারণ মানুষ কিংবা অন্য দলের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা দেখার জন্য আসতে পারেন, তাদের এই সংখ্যাটা হচ্ছে যাতে এই কর্মসূচিগুলোকে কিছুটা স্থগিত করা যায়, সেটা টার্গেটে করা। জনাব আরিফুল আদিব, আপনার কথা থেকে যদি একটু পেছনে আসি, আপনি বলছিলেন যে আপনাদের মানে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপি জামাতও জি, কিছুটা অবশ্যই কিছুটা প্রতিপক্ষ। তো রাজনৈতিকভাবে। রাজনৈতিকভাবে এখন বিএনপি বা জামাতের কাছ থেকে আপনারা কোন ধরনের, যদি একটু আলাদা আলাদা করে বলতেন যে মানে আপনাদের রাজনীতি বিএনপি রাজনীতি থেকে বা আপনাদের রাজনীতি জামাতের রাজনীতি থেকে কোন দিক দিয়ে আলাদা, দুইটা যদি একটু বলতেন দুইলেন আচ্ছা, দুইলেন। হ্যাঁ, এখানে জামাত ইসলাম তো সরাসরি তারা ইসলামিক রাষ্ট্র করার জন্য তারা রাজনীতি করে, যদিও নির্বাচন কেন্দ্রিক তারা অনেক সময় ইশতেহারে তারা ডিফারেন্ট কিছু এনে থাকেন, কিন্তু তাদের দল হিসাবে তাদের মূল যে জায়গাটা, তাদের তৃণমূল পর্যন্ত সরাসরি একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা, এবং সেই জায়গাটাই কিন্তু তাদের দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ। সেই জায়গায় সাময়িক সফলতার জন্য তারা নির্বাচন কেন্দ্রিক হয়তো নানা ধরনের ইশতেহার দেখে থাকেন, ফলে তাদের এই জায়গার এই রাজনীতিটা এইভাবে চলতেছে। বাংলাদেশে আমাদের এবং বিএনপি রাজনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি করে, এবং আমরাও বলে থাকি যে মধ্যমপন্থা রাজনীতি করি, এবং আমাদের বাংলাদেশটা প্রথমে আমরা বলে থাকি। সেক্ষেত্রে বিএনপি গত 54 বছর ঠিক তাদের 78 থেকে পরবর্তী যে তাদের যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখছি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র মানে চর্চা করা, কিংবা বাহিরে কিংবা দল ক্ষমতায় গেলে দলীয়করণ করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং একটা পরিবার কেন্দ্রিক সুপ্রিম নেতৃত্ব, একটা পরিবার কেন্দ্রিক, অর্থাৎ ওয়ান ম্যান কিংবা ওয়ান ডিসিশনের জায়গা থেকে বিএনপির এই জায়গাটা আছে। এনসিপি গত 1 বছরে এখন পর্যন্ত রাজনৈতিক পথ চলায় তারা ডিফারেন্ট একটা সমন্বিত লিডারশিপ জাতির সামনে পেশ করতে পারছে, এবং সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এনসিপির যে হায়ার বডি আছে সেই বডি সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি ইতিমধ্যে তাদের অভ্যন্তরীণ ভাবে আপনি দেখবেন যে এই নতুন সরকার আসার পরেও আমরা আশা করেছিলাম যে নতুন বাংলাদেশে একটা সংস্কার, একটা পরিবর্তনের জায়গা মানুষ কিন্তু দেখবে, কিন্তু গত 4 মাসে সরকারকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে পুরনো তাদের যে রাজনৈতিক যে চর্চাগুলো সেই জায়গাগুলোতে হচ্ছে তারা খুব বেশি পরিবর্তন আনেনি, কিংবা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে সেই জায়গাটা সরে গেছে। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলোতে মূলত বিএনপির থেকে বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনীতির ধারা তারা আলাদাভাবে চাচ্ছে। ওকে, ধন্যবাদ আদিব। আমি একটু ডক্টর সায়ন্তের কাছে আসি। ডক্টর সায়ন্ত, তবে আমি একটু জাস্ট 1 সেকেন্ড বলি, সাভারের হামলার ক্ষেত্রে আমরা যেটা অবজারভেশন করি, ওখানে 3টা কারণ হতে। প্রথমত আমার প্রতিপক্ষ আওয়ামী লীগ এখানে হামলা অবশ্যই এটার সাথে জড়িত, এবং সেটা 80% সম্ভাবনা, কিন্তু এর বাহিরেও 2টা যদি কিন্তু আছে। একটা যদি হয়েছে স্থানীয় রাজনীতির একটা সমীকরণ থাকতে পারে, মানে সমীকরণটা বলতে ধরেন ওখানে বিএনপির একাধিক ক্যান্ডিডেট ছিল, স্বাভাবিকভাবে আরেকজন ট্রাই করতে পারে যে এখানে যদি কোনো একটু অকারেন্স হয় তাহলে এমপি একটা চাপে পড়বেন, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে সরকারের মধ্যে গোয়েন্দা সংস্থার কোনো একটা অংশ কারো মাধ্যমে এই জিনিসটা ঘটাইতে পারে। কারণটা হচ্ছে এই 3টা জিনিস আমাদেরকে মনে হয়েছে। ওকে, আপনি 80% আওয়ামী লীগ বলছিলেন, ওই দুইটার কি কোনো পার্সেন্টেজ দিবেন? যে না, ওইটার পার্সেন্টেজ বলবো না, এটা মানে মোটের উপরে। ওকে ডক্টর সায়ন্ত, আপনি শুনলেন আদিবকে। আমরা কিন্তু আদিব ছাড়াও আমরা জামায়াতে ইসলামীর যিনি সেক্রেটারি জেনারেল আছেন মিয়া গোলাম পরওয়ার কিন্তু বলেছেন মানে এই হামলাটার পেছনে প্রশাসন হামলাকারীদের সহায়তা করেছে। বিশাল অভিযোগ কিন্তু, মানে প্রশাসন হামলাকারীদের সহায়তা করেছে, এটা বলছেন জামায়াতে ইসলামীর কোনো দপ্তরবিহীন নেতা না, কিন্তু জনাব মিয়া গোলাম পরওয়ার। তো তিনি আবার তার মতো করে একটা যুক্তিও দিয়েছেন। তো আপনার কাছে কি মনে হয়, যেখানে খোদ যারা আক্রান্ত, আমার ধারণা জনাব আদিব সেখানে উপস্থিত ছিলেন, তারা বলছেন, আমি উপস্থিত ছিলাম না, আদিব ঘটনাটা ঢাকায় ছিলাম। আদিব উপস্থিত না থাকলেও আদিব ঘটনাটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, এবং জনাব আদিব গুরুত্বপূর্ণ নেতা এনসিপির। তো
এনসিপির পক্ষ থেকে যেটা বলা হয় নাই, জামায়াতে ইসলামী থেকে সেটা বলা হচ্ছে প্রশাসন সহায়তা করেছে। আপনি এটা নিয়ে যদি একটু আপনার মন্তব্য একটু শুনতাম বা বিশ্লেষণ, ডক্টর শান্ত। না, এটা তো বাংলাদেশে খুবই প্রচলিত একটা কথা যে কখনো কখনো মার থেকে মাসির দরদ তো একটু বেশি হয়। এটা সব ক্ষেত্রেই হয়। এখানে আক্রান্ত হচ্ছে এনসিপি। এনসিপির নিজস্ব একটা পর্যবেক্ষণ আছে, যেটা আদিব বলল। তাদের দলের অন্য নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদেরও যেই অবস্থান সেটা হচ্ছে মোস্টলি সম্ভাবনা হচ্ছে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী এটা করেছে। তবে সেইখানে স্থানীয়ভাবে বিএনপি প্রশাসন বা অন্য কারো প্রশ্রয় ছিল কিনা, এই প্রশ্নটা আসছে। এবং সেই প্রশ্নটা আমি আমার আলোচনায় বলেছি যে সেটাও খতিয়ে দেখতে হবে যে যারা করলো তারা এখানে এটা করবার মতো সাহস কোন কর্নার থেকে পেল, সেই কর্নারগুলিও চিহ্নিত করা দরকার, বন্ধ করা দরকার। তবে ওই যে 20%-এর যে সন্দেহ, সেটা তো এটা খুব ন্যায়সঙ্গতভাবে এনসিপি করতে পারে। যেই সন্দেহ বিএনপির কর্মীরাও করে যে এনসিপি নিজেরাই ঘটিয়েছে আলোচনায় আসার জন্য, যেই সন্দেহ জামায়াতের দিকেও কেউ কেউ করে যে তারা এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব বা বৈরিতা একটু বাড়ালে জামায়াত ইসলামের সুবিধা হয়, যেটা জামাতের সেক্রেটারি জেনারেলের কথায়ও সেটা অনেকখানি স্পষ্ট হয়েছে। ফলে এই 20% যে হ্যাজি এ গ্রে এরিয়া, এটা থাকবেই, এটা খুব অস্বাভাবিক কিছু না। আর বাংলাদেশে আগেও বলেছি, এখনো বলছি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ হওয়া এক জিনিস। সেই পর্যায়ে বিএনপি, জামায়াত এবং এনসিপি আছে। তবে প্রতিপক্ষকে এইভাবে চোরাগুপ্তা হামলা করা বা বোমাবর্ষণ করা, ককটেল বিস্ফোরণ ঘটানো, এই সব পর্যায়ে এই তিনটি দল এখনো যায়নি বলে আমার পর্যবেক্ষণ। আচ্ছা ডক্টর শান্ত, এই সম্পর্কে, এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তার আগে একজন দর্শক আব্দুর রহিম, উনি মন্তব্য করেছেন, মিস্টার খালেদ, ইটস ভেরি অবভিয়াস ফ্রম ইউর রিপিটেড কমেন্টস দ্যাট ইউ ডু নট লাইক এনসিপি লিডার্স, হোয়াই আর ইউ ইনভাইটিং দেম দেন। ভাই, আপনারই মনে করা ভুল। আমি পছন্দ অপছন্দের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুব আলাদা করে দেখি না। আমার কোনো পছন্দ অপছন্দ কোনো বায়াস নাই। যাই হোক, এটা আপনার মতামত। আমি ডক্টর শান্ত, আপনার কাছ থেকে যেটা আমি বলতে চাই যে আপনি দুই তিনটা অন্য সম্ভাবনার কথাও বললেন। আমি সোজা সাপটা ভাষা আপনার কাছে জানতে চাই যে একজন বিরোধী দলের চিফ হুইপ তার নেতৃবৃন্দকে নিয়ে একটি এলাকার পথযাত্রায় করার জন্য যতটুকু নিরাপত্তা ওইখানে দেওয়া প্রয়োজন ছিল, সরকার থেকে ততটুকু নিরাপত্তা দেওয়া হয়েছিল কিনা। দুই, আমি কিন্তু নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে সেই 21শে আগস্টে গ্রেনেড হামলার থেকে বাকি সবগুলি নিজেরা নিজেদের মারছে, এইটার তথ্যে আমি বিশ্বাস করি না। মানে আমার এই নিজেরা নিজেদের তথ্য আমার কাছে খুব ভালো তথ্য মনে হয় না। তাইলে বাকি থাকলো হচ্ছে যে তাহলে এনসিপিকে মারলে লাভটা কার? আপনি এখানে এনসিপি যে আক্রান্ত হয়েছে, এই এনসিপি আক্রান্ত হওয়ার ফলে লাভ আসলে কার হচ্ছে সেটাও যদি বলতেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে কিনা সেটাও যদি বলতেন। এনসিপি নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন 20% তিনি যে সন্দেহটা করেন সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে বিএনপি নেতৃবৃন্দকে একটা বিপাকে ফেলার জন্য আরেকটা আঞ্চলিক নেতারা এই কাজটা করে থাকতে পারেন বলে তিনি মনে করেন। আপনার কাছে মনে হয় যে তদন্ত করতে হবে, কিন্তু আপনি আগে থেকে যদি বলেন যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কিনা, এবং নিজেরা করা তো আসলে এই অভিযোগ আমরা সবসময় সবার বিরুদ্ধেই করতে পারি। প্রথমত, নিরাপত্তার ঘাটতি ছিল এরকম কোনো অভিযোগ এনসিপির পক্ষ থেকেও আমরা শুনিনি। আর একটা সমাবেশ হলে সেখানে যে পরিমাণ লোক সমাগম হয়, জনে জনে তল্লাশি করে তো এখানে নিরাপত্তা বাহিনী পারে না। সেই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকা লাগে। আর যে দল সমাবেশটি করে তাদের নিজস্ব একটা ভলান্টিয়ার বাহিনী লাগে, যারা অচেনা, অপরিচিত, সন্দেহভাজন কারো আনাগোনা দেখলে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনে বা তার সম্পর্কে খোঁজ নেয়, নজর রাখে। কারণ তারা তো তাদের এলাকার নেতা কর্মী সাধারণ বেশিরভাগকে চিনে। তার মধ্যে আবার সন্দেহভাজন কেউ হলে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে হয়। এটা সবসময় শুধু পুলিশ এককভাবে একটা সমাবেশে করতে পারে সেটা না। তবে পরবর্তীতে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে যে কার লাভ, যে প্রশ্নটা আপনি করেছেন,
এইখানে অন্তত এটুকু আমি মনে করি যে বিএনপি এখন এমন কোনো অস্বস্তিকর অবস্থায় এনসিপি কে নিয়ে নেই যে এনসিপি কে এইরকম একটা আক্রমণ করলে তাদের কোনো গেইন হবে, সেটা লোকালি হোক ন্যাশনালি হোক। বরং সেখানে বিএনপির ক্ষতি বা বদনামটাই হবে, কারণ তারা সরকারে আছে। তাদের ওই যে শুরুতে বলছি দায় এবং দায়িত্ব দুটোই যেহেতু সরকারের এবং বিএনপির বেশি, বড় দল হিসেবে সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসেবে এবং সরকারে তারা, প্রশাসন তাদের নিয়ন্ত্রণে, সব মিলিয়ে এইরকম কোনো ঘটনা ঘটলে তার দায় এবং দায়িত্ব দুটোই যেহেতু সরকার এবং বিএনপির বেশি, সুতরাং এইটা এইরকম একটা আক্রমণ হলে সরকার বা বিএনপির কোনো রকম মানে সরকার বা বিএনপির অ্যাটলিস্ট কোনো রকম লাভ নাই। আমি একটু আবার জনাব আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আসি। জনাব আরিফুল ইসলাম আদিব, এনসিপির পক্ষ থেকে একটি গুরুতর অভিযোগ করা হচ্ছে, আমি যদি সাভারে একদম শারীরিক আক্রমণ ছাড়াও আরেকটি আক্রমণের কথা আসি, সেটা হচ্ছে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ক্রমাগত আক্রমণের কথা। বিশেষ করে যেই গণমাধ্যমগুলিকে আমরা মূলধারার গণমাধ্যম বলি, সেই মূলধারার গণমাধ্যমে আমি সরাসরি নাম ধরেই বলি যে দেখা গেল জনাব হাসনাত আবদুল্লাহ অনেক দিন পরে, মানে আমি বলবো যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার অনেক দিন পরে সংসদে দাঁড়িয়ে বসুন্ধরার বিপক্ষে বা বসুন্ধরার যিনি মালিক পক্ষ আছেন তার বিপক্ষে দাঁড়িয়ে কথা বললেন। এরপরে দেখা গেল যে বসুন্ধরার মালিকানাধীন যেসব পত্রপত্রিকা আছে তাতে হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে অনেকগুলি রিপোর্ট করা হচ্ছে। এনসিপি পক্ষ থেকেও আসলে এই ব্যাপারটা একটা প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আপনারা কি মনে করেন যে এইটা কি হাসনাত আবদুল্লাহ বলল বলে এইটা হইল? এনসিপি কি আসলে সংবাদ মাধ্যমকে শত্রু পরিণত করলো বলে সংবাদ মাধ্যম শত্রু হইলো, নাকি এনসিপির অবস্থাটা এমন যে আগে মিত্র ছিল এখন কোনো কারণে বনিবনা হচ্ছে না বলে এনসিপি সংবাদ মাধ্যমের সাথে একটা শত্রুতায় জড়িয়ে পড়ছে? মানে আপনি বলার পরে এই প্রশ্নটার ব্যাপারে আমি ডক্টর সায়ন্তর কাছেও জানতে চাইবো। তিনি পেশায় ডাক্তার হলেও সংবাদ মাধ্যমের সাথে অনেক দিন ধরে জড়িত, মানে আমরা এটা কি দেখতে পাচ্ছি সেটা একটু শুনবো। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে কি মনে হয় যে বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগটা তুলনামূলকভাবে নতুন কিনা, আমরা এর আগে কখনো শুনেছি কিনা, এখন কেন? ধন্যবাদ আপনাকে। আরেকটু লেজ আছে জামায়াতে ইসলামী আপনাদের সাথে যেহেতু জোটে আছে, জামায়াতে ইসলামী আপনাদের সাথে এই মানে এই আক্রান্ত হওয়ার, এই গণমাধ্যমে বিশেষ করে মূলধারার গণমাধ্যম কর্তৃক আক্রান্ত হওয়ার সঙ্গে আপনাদের পাশে থাকে কিনা একটু যদি গুছায়া বলেন, মানে কম সময়। ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রশ্ন করছেন। প্রথমত বিষয় হচ্ছে যে বসুন্ধরার ডিরেক্ট মালিকানাধীন যে গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমগুলো শুধুমাত্র আজকে না, আমরা 5ই আগস্ট থেকে শুরু করে আমরা বিশেষ করে এটা আমার নিজেরও আমরা পর্যবেক্ষণ করেছি। সেটা হচ্ছে আমি নিজেও একসময় গণমাধ্যম কর্মী ছিলাম, সরাসরি আমি গণমাধ্যমে কাজ করেছি। সেই জায়গার থেকে 5ই আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীরা যে সংবাদ সম্মেলন করে একটি জাতীয় সরকারের রূপরেখার যে আহ্বান জানিয়েছিলেন এবং সেখানে সেনাপ্রধান বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। তাই বসুন্ধরার যে গণমাধ্যমগুলো আছিল তারা সেনাবাহিনীকেই মূল ফোকাসে করে তারা পুরো 5ই আগস্টের মানে নিউজটাকে মূল লিড করেছিল। আরো একটা দুটা গণমাধ্যমও এটা করেছে, কিন্তু অধিকাংশ গণমাধ্যমই অভ্যুত্থানকারী শিক্ষার্থীদেরকে মূল ফোকাসে রেখে মূলত এই ফোকাসটা করেছিল। বসুন্ধরা গ্রুপের পুরো মিডিয়ার যে অবস্থান সেটা আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি। একেবারে 5ই আগস্টের কিছু পূর্বেও শেখ হাসিনার যে ব্যবসায়ী সংগঠন সেখানে যে জায়গাটা ছিল সেখানে তিনি মানে আপনার মানে আকবর সাহেব তিনি যেভাবে হচ্ছে সরাসরি পক্ষে অবস্থান নিছেন এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি তাদের আমাদেরকে আক্রান্ত করার নানা ধরনের বিষয়গুলো আছে। এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশের পুরো রাজনৈতিক এবং সামাজিক মানে এবং ব্যবসায়িক এই বাস্তবতাটা যেটা হয় যে রাজনৈতিক যারা নেতা, ব্যবসায়িক গ্রুপ এবং একই সাথে প্রশাসনিক আমলা, এই তিনটার ভিতরে একটা নেক্সাস হয়ে থাকে। একটা রাষ্ট্র ব্যবস্থা যখন চলে তখন সাধারণত রাজনীতিবিদদের সুপারিশে, ব্যবসায়িকের ইনভেস্টমেন্টে প্রশাসনিক এমপি সচিবরা সাধারণত পদোন্নতি পেয়ে থাকেন কিংবা কোনো ধরনের একটা জায়গায় দ্য নেক্সাস তৈরি হয়। এনসিপির
বিশেষ করে আহ্বায়ক যখন সরকারে ছিলেন কিংবা অন্যান্য যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন দায়িত্ব পালন করছিলেন, এই পুরো নেক্সাসে বসুন্ধরা সহ অন্যান্য যেসব ব্যবসায়ীরা যারা লুটেরার ব্যবসায়ী কিংবা হচ্ছে বাংলাদেশকে একটা লুটপাটের জায়গা মনে করে, তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা বলেন কিংবা হচ্ছে নানা ধরনের করেছে। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে হাসনাত আব্দুল্লাহ নামে একটা চিঠি, মানে চিঠি বলতে কি এটা বসুন্ধরা শুধু হাসনাত আব্দুল্লাহ না, এনসিপি 10 থেকে 15 জন নেতার নামে একটা চিঠি দিছে যে আপনাদের এই রোজার মানে কি বলে ইফতার মাহফিল যেখানে যদি করা লাগে আপনাদের জন্য এটা উন্মুক্ত। আমরা ওই চিঠি রিসিভ করা তো দূরের কথা, ওই চিঠি আমরা খুলেও দেখি না, মানে একজনেরটা খুলে দেখেছে যে এটা কি চিঠি দিছে, ব্যাস এই জায়গাটা। তো ফলশ্রুতিতে বসুন্ধরা কিন্তু এই ধরনের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা যেটা দেখছি যে এই যে 1.5 বছরে সরকারের ছাত্রদের পক্ষ থেকে বা এনসিপির যে 2-1 জন গভর্নমেন্টে ছিল, এটা থাকার ফলে যেটা হয়েছে পুরো একটা রাষ্ট্রর মেকানিজমের মধ্যে যে লুটেরার অংশটা মূলত যেই জায়গাটা দায়ী হয়ে থাকে সেটা আমাদের চাক্ষুষভাবে অনেকেরই দেখার অভিজ্ঞতা হয়েছে। ফলে আমরা দেখছি যে এর সাথে নেগোশিয়েট করা কিংবা এদের সাথে দূরবর্তীতম সম্পর্ক রাখা মানে আমরা যে আগামী দিনে একটা নতুন রাজনীতির জায়গাটা যে জায়গাটা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা সম্ভব হবে না। তো ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে আপনি হয়তো মনে করতে পারেন হাসনাত আব্দুল্লাহ এখন সংসদে আছে, তিনি সংসদে প্রতিবাদ করছেন, কিন্তু এর আগেও আমাদের গত বছর জুলাই আগস্ট যে আমাদের পদযাত্রা চলছিল, সেই পদযাত্রার ভিতরে স্পষ্ট আকারে হাসনাত আব্দুল্লাহ নিজে সিরাজগঞ্জে যেদিন পদযাত্রা হয়েছিল এবং রাজশাহীতে যেদিন পদযাত্রা হয়েছিল নাম ধরে বসুন্ধরা গ্রুপের নাম ধরে তিনি সমালোচনা করছেন। না ফলে বসুন্ধরা গ্রুপের জনাব আদিব আমি একদম স্পেসিফিক আমি আপনাকে প্রশ্ন করি যে 1.5 বছর মানে এই সময়ের কথা আলাদা, এই 1.5 বছরে আপনারা বসুন্ধরার বিরুদ্ধে সমালোচনা করেছেন। আমার মানে হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরার একটি পত্রিকার বিরুদ্ধে সমালোচনা করেছেন, একটি পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে সমালোচনা করেছেন, কিন্তু বসুন্ধরার বিরুদ্ধে আজকে তিনি যে সমালোচনা করেছেন ফেভারেবল গভর্নমেন্ট, তার 2 জন বন্ধু সহযোদ্ধা 3 জন বন্ধু সহযোদ্ধা সরকারে থাকা সত্ত্বেও তিনি সে সময় সেটা সমালোচনা করেছেন কি বা এনসিপি করেছে কি? 2 নাম্বার মানে আপনি আমাকে যদি কোট করেন আমি এটা একটু দেখবো, কারণ আমার কাছে মনে হয়েছে যেন হাসনাত আব্দুল্লাহ ওই পত্রিকার সমালোচনা করছেন, বসুন্ধরা গ্রুপের না, এবং আপনারা কেউ করেন নাই, এনসিপি করে নাই। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এনসিপি কি আসলে বসুন্ধরা থেকে কখনো কোনো চাঁদা নিয়েছিল, সেটা ইফতারির জন্য হোক অন্য কোনো কিছুর জন্য হোক? 3 নাম্বার হচ্ছে এনসিপি কি বসুন্ধরার দেখিয়ে দেওয়া ঠিক করে দেওয়া বা বসুন্ধরার সহযোগী একটি অফিস কক্ষের মধ্যে অফিস করে? মানে আপনি যদি আমাদের একটু বলেন। দের ইজ নাথিং এগেইনস্ট ইউ, আমি শুধু ব্যাপারগুলি জানতে চাই যে আপনি এই 3টি আপনাদের বিরুদ্ধে অভিযোগ প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আসি যে হাসনাত আব্দুল্লাহ এক্স্যাক্টলি কি বলেছিলেন 2 বছর আগে। আমি বলি আমাদের সিরাজগঞ্জ এবং সেখানে যে পদযাত্রা হয়েছিল সেখানে শুধুমাত্র স্পেসিফিক একটি পত্রিকা না, পুরো বসুন্ধরা গ্রুপ ধরেই সে সমালোচনা করেছিল এবং সেই সমালোচনাটা তখন থেকেই মূলত এই বসুন্ধরা মিডিয়া আমাদের এগেইনস্টে কিংবা হচ্ছে এই ধারাবাহিক তারা একটা কি বলে মানে সিরিজ প্রোপাগান্ডার এজেন্ডা হিসাবে নিয়েছে। এবং আমরা অলিখিতভাবেও আমরা বিশেষ করে স্পেসিফিক বলে বসুন্ধরা 1-2টা মিডিয়ার সাধারণত অনেকগুলা আমরা অংশগ্রহণ করি না, এদের সাথে কোনো ধরনের এঙ্গেজমেন্ট আমরা যাই না। ফলশ্রুতি এটা গেল আপনি একটি পেয়েছেন যে সমালোচনাটা আমরা আগে থেকে করছি। একটু ক্লিয়ার করে, আপনারা আগে থেকে যখন করছেন মানে কি সেটা কি কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন বা দ্য সান বা বাংলা নিউজ তারা এনসিপির সমালোচনা শুরু করার পর হাসনাত আব্দুল্লাহ একটা রিবেটাল দিয়েছেন, মানে তার আগ পর্যন্ত কিছু বলেন না আপনারা বসুন্ধরা নিয়ে? না, তার আগ পর্যন্ত আমাদের পক্ষ থেকে নীতিগত অবস্থান ছিল, হয়তো স্পেসিফিক ভাবে ওইভাবে বলা হয় না। ওকে, স্পেসিফিক ভাবে বলা হয় না, আচ্ছা ফ্যান্টাস্টিক। আচ্ছা 2 নাম্বারটা আপনি একটু বলেন। এটা গেল একটা। 2 নাম্বারটা হচ্ছে আপনারা কোন টাকা নিয়েছেন কিনা? না, আমাদের দলীয়ভাবে কখনোই শুধু বসুন্ধরা না এরকম কোন বড় গ্রুপের কাছ থেকে কোন ধরনের বড় ধরনের সহযোগিতা নেওয়া হয় নাই। 1 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে দলের পক্ষ থেকে দলের অবগত যে দলের কোনো গুরুত্বপূর্ণ নেতা নিচ্ছে কিনা, দল এখন পর্যন্ত সেই বিষয় নিশ্চিত যে দলের কোনো গুরুত্বপূর্ণ নেতারা নেয় নাই। এটা হচ্ছে দলের এটা আমি বলবো যে মানে জানা সত্ত্বে নেয় না। এখন একান্ত যদি 2-1 জন স্বাভাবিকভাবে কোনো কেউ যদি কোনো এক নেতা, কারণ এনসিপির সেন্ট্রাল কমিটির
এখন আটের অধিক, মানে 222 সদস্য স্বাভাবিকভাবে। আমার জেলা কমিটির সভাপতি সেক্রেটারি ধরি, সেটা 400 সংখ্যা। ব্যক্তিগত পর্যায়ে যদি দুই একজন কেউ, মানে এইটার ব্যক্তিগত পর্যায়ে আমাদের মানে আমরা মানে জানাগতভাবে আমাদের কোনো বসুন্ধরার সাথে কোনো ধরনের লেনদেন নাই। এক। 2 নম্বর হচ্ছে আপনারা যেটা বলছেন যে রূপায়ণের, আমাদের যে রূপায়ণ টাওয়ারে যে আমাদের যে অফিসটা আছে সেটা বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠানের কিনা, এটি কোনোভাবেই না। আমাদের এই অফিসটি নাগরিক কমিটি থাকতে বসুন্ধরার এই যে বিল্ডিং, সরি রূপায়ণের যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটির নাম রূপায়ণ টাওয়ার, কিন্তু রূপায়ণ একটা ডেভেলপমেন্ট কোম্পানি। আপনি জানেন যে একটা ডেভেলপমেন্ট কোম্পানি যখন একটা বিল্ডিং তুলে তখন তার যে প্লেস গুলা, ফ্ল্যাট গুলা বিক্রি করে ফেলে, স্পেস গুলা বিক্রি করে ফেলে। এই স্পেস তার যাদের কাছে বিক্রি করছে তাদের কাছ থেকে আমরা কমপক্ষে প্রায় মানে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাড়া দিয়ে আমরা এটি নেই, এবং সেটা নিয়মিত আপনারা যে ভাড়া দিয়েছেন সেই ভাড়ার টাকাটা কোত্থেকে এসছে? ভাড়ার টাকা আমাদের কমিটির সদস্যরা তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আসছে। আপনারা তো সবাই ছাত্র, কমিটির সদস্য? না 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 না, আমরা সবাই ছাত্র না ভাই, এটা একটা ভুল ধারণা। ছাত্রদের সংগঠন হিসেবে বলা হয়। আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে 2018 সালে, অর্থাৎ ওই সময় যে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে সেই সময়। আমি নিজে 2019 সালের পর থেকে 20 সাল থেকে আমি সরাসরি পেশাদার সাংবাদিকতা ছিলাম। আচ্ছা, পেশাদার সাংবাদিকতায় ছিলেন। ওয়েল, আপনাদের সবার টাকায় সেটা ভাড়া দেওয়া হয় এবং সেটা কারা থেকে, এবং আপনার জানা মতে ইনস্টিটিউশনালি, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আমাদের যে এডিটোরিয়াল টিম আছে তারাও এটা, আপনার এই বক্তব্য খুবই গুরুত্বের সাথে এটা প্রচার করবে, যে আপনি বলতেছেন যে এনসিপি কখনোই কোনো অবস্থাতেই বসুন্ধরা গ্রুপ থেকে, বা এনসিপি হওয়ার আগে যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা প্রতিষ্ঠানগতভাবে কোনো চাঁদা, সেটা ইফতারের জন্য হোক বা অন্য কোনো কিছুর হোক, সেটা বসুন্ধরা থেকে কখনো নেয় নাই। না, বৈষম্য বিরোধীর 1-2টার খবর আসছে, কাজে তো আমি বৈষম্যের সাথে কোনোভাবেই কোনো ফরম্যাটের দায়িত্বে ছিলাম না, ফলে বৈষম্যের দায়িত্বটা আমি সরাসরি নিতে পারবো না। এনসিপি নেয়, কারণ তার এনসিপি এবং নাগরিক কমিটি, যেহেতু আমার এনসিপি এবং নাগরিক কমিটি, এনসিপি এবং নাগরিক কোনোভাবে এটা, হ্যাঁ, কোনোটা এটার সাথে ছিল না। ওকে, ফেয়ার এনাফ। আমি ডক্টর সায়ন্তের কাছে একটু জানতে চাইবো যে ডক্টর সায়ন্ত, দুইটা ব্যাপার যে আপনি প্রশ্নটা শুনেছেন, আমি শুধু আপনার জন্য একটা লেজ যুক্ত করি। আমরা যখন দেখি যে কোনো পত্রিকার মাধ্যমে বা কোনো একটা বিশেষ গ্রুপের মাধ্যমে কেউ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আক্রান্ত হয়, তখন সরকারের কিছু করার থাকে কিনা, সরকার এখানে যথেষ্ট পরিমাণে জনাব হাসনাত আবদুল্লাহকে প্রোটেকশন দিচ্ছে কিনা, আর বাকিটা যদি আপনি আমাকে বলেন যে আপনি এটাকে আসলে কিভাবে দেখেন। জনাব হাসনাত আবদুল্লাহ একটা কথা বললেন, 99টা নাকি 100টা রিপোর্ট হয়েছে 5টা পত্রিকায় 3 দিনে, ডিসেন্ট এটা প্রচার করেছে। প্রথম কথা হলো, যদি কোনো সংবাদ মাধ্যম কারো বিরুদ্ধে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, কোনো সংগঠনের বিরুদ্ধে রিপোর্ট করে, সেইখানে সরকারের আইনগতভাবে তেমন কিছু করার থাকে না। কারণ সরকার যদি এটা নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে সরকার সংবাদ মাধ্যমের উপরে হস্তক্ষেপ করছে, এই সমালোচনাটাই বড় হবে। আজকে এনসিপির নেতার বিরুদ্ধে এই রিপোর্টের জন্য যদি এখানে হস্তক্ষেপ করে, তাহলে বিএনপির নেতাদের নামে কেউ রিপোর্ট করলে সেটার হস্তক্ষেপটা আরো কত গুণ বেশি হতে পারে, আপনি ভেবে দেখেন। সুতরাং সরকারের তরফ থেকে এই হস্তক্ষেপটা আশা করাটাই ভুল, একেবারেই অনুচিত হবে। বরং যদি যার বিরুদ্ধে রিপোর্ট করে তার বিরুদ্ধে এই রিপোর্টটা যদি অন্যায় এবং মিথ্যা হয়, তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত। সেই ক্ষেত্রে যদি সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিচার বিভাগ তাদের প্রতি সহযোগিতামূলক না হয়, যদি সত্যি সত্যি অপরাধ থাকে, সেই প্রশ্নটা তারা তুলতে পারে। এর বাইরে কিছু না। কিন্তু এই যে এতগুলো রিপোর্ট করেছে, তার সবই যদি ভিত্তিহীন হয়ে থাকে, তাহলে এনসিপির তরফ থেকে অন্তত একটি মামলা করাটা সঙ্গত ছিল। আমি মনে করি কাউকে আনবিটেন ছেড়ে দেওয়া উচিত না, যদি ক্রমাগত এরকম মিথ্যা তথ্য বা মিথ্যা রিপোর্ট প্রকাশ করে। একটা কথা ছিল, মানে আপনার অনুমতি নিয়েই বলি, কারণ হচ্ছে সায়ন্ত এক বয়স ছাড়া সব দিক দিয়ে আমার চেয়ে বড়, বিদ্যায়, বুদ্ধিতে, চাকরিতে, অবস্থানে, সবকিছুতেই বড়। আপনি অনেক বড়। না সায়ন্ত, আমি যেটি মানে ওই বয়সের সুবিধা দিয়ে যেটি আপনাকে একটু ইন্টারেক্ট করি, সেটি হচ্ছে যে কেন আমাদের মনে সন্দেহ আসে জানেন? কালের কণ্ঠ বা বসুন্ধরা পত্রপত্রিকাগুলি খুব বেশি এখন বিএনপি প্রিয় হয়ে উঠেছে। শুধু বিএনপি না, বিএনপির নেতৃবৃন্দ, সরকারের এই ভালো দিক, সরকার ওই ভালো, মানে
এত বেশি সরকারের ভালো আমরা আসলে অত আমরা আর দেখতে পাই না, সেইটাও যদি একটু মাথায় রাখতেন যে। ওকে ওকে জি, ওকে, ওইটা আমি জি, একটু ক্লিয়ার করি। জি, বাংলাদেশের সংবাদ মাধ্যমে আপনি বহুদিন জড়িত এবং বড় বড় সংবাদ মাধ্যমে কাজ করেছেন, আপনার পর্যবেক্ষণ নিশ্চয়ই আছে। আমার পর্যবেক্ষণও এটা, আমি দীর্ঘদিন দিন পত্রিকায় প্রেস নোটস নামে একটা কলাম লিখতাম এবং আমার চাকরি ছিল প্রতিদিন সব পত্রিকার রিপোর্ট পড়া। মানে আমি রিপোর্ট পড়ে তার ভিত্তিতে লিখে উপার্জন করতাম। সুতরাং এটা আমার চাকরি ছিল অন্যকে রাইট, পর্যবেক্ষণ আপনি করা। দীর্ঘদিন সেই প্রেস নোট লিখছেন পর্যবেক্ষণ আসলে, সেই দীর্ঘদিন। পর্যবেক্ষণ থেকে আমি বলি যে বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমের যে সংবাদ প্রকাশ করে বা তাদের যে সংবাদ প্রচারণার ধরন, সেটা পারপাসিভ বা পারপাসফুল জার্নালিজম। তারা একটা নির্দিষ্ট পক্ষ এবং বিপক্ষ সেট করে বেশিরভাগ সময় রাজনৈতিক অবস্থান থেকে, ফলে তারা একটা দিকে একটু বেশি প্রীত থাকে আর আরেকটা দিকে একটু বৈরী মনোভাব দেখায়। এরা কম বেশি সব সংবাদ মাধ্যমে দেখেছি। তার মধ্যে এই পারপাসিভ জার্নালিজমে সেরাদের সেরা হচ্ছে বসুন্ধরা গ্রুপ। তারা যখন শেখ হাসিনা ফ্যাসিবাদ ছিল তখন তাদের ব্যবসা, তাদের মূল টার্গেটটা হচ্ছে ব্যবসা। তারা ভূমি দখল করুক, অনৈতিকভাবে অন্যের সম্পদ দখল করুক, নিজের ব্যবসা বাড়াবে, যা কিছু করবে সেই সব আদায় করবার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করে। সেটা করতে গিয়ে যখন যারা পাওয়ারফুল তাদের পক্ষে অবস্থান নেয়। আওয়ামী লীগের বলে পুরো সময়টা তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে। আবার এই 5 আগস্টের পরে তারা তাদের ওইখানে একটা ছোট্ট একটা হামলার ঘটনা ঘটেছিল ছাত্রদের তরফ থেকে, সেইখানে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল তাদের বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন। তখন কিন্তু জামাতের পক্ষ রিপোর্ট হতো তাদের, তখন এনসিপি কেও তারা খেপাতো না, এনসিপির পক্ষেও রিপোর্ট হতো বা এনসিপির অ্যাটলিস্ট বিরুদ্ধে হতো না, কারণ তারা তখন এনসিপি তো কাউন্ট করতো একটা শক্তি হিসেবে। এনসিপি কে তারা কেন শুধু শুধু এমনি এমনি চিঠি দিয়েছে এই ইফতারের যে কোনো আর্থিক সহায়তা দেওয়ার জন্য? আর আদিব বলল ঠিক আছে, দেশ রূপান্তর পত্রিকা কিন্তু ওই বসুন্ধরার ওই যে 4টা নাম বললেন তার সঙ্গে এক সুরে কথা বলা পত্রিকা, সুতরাং এরা এক। আর রূপায়ণ টাওয়ারের ওইটা রূপায়ণ গ্রুপ কার কাছে বিক্রি করেছে, সে কাদের লোক, ওইটাও তাহলে একটু আমরা জানতে চাই। দ্বিতীয় হলো গিয়ে যে এই বিচ্ছিন্নভাবে কেউ ইফতারের জন্য বা সাংগঠনিকভাবে টাকা নিলেও নিতে পারে, নাগরিক কমিটি বা এনসিপি নেয়নি। আর ওই যে আপনার ভাড়ার টাকার উৎস হচ্ছে এনসিপি নেতাদের নিজেদের কন্ট্রিবিউশন, তাহলে ওই যে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে একটা অভিজাত ইফতার পার্টি হয়েছিল 5 তারকা হোটেলে, সেই টাকার উৎসটা কিন্তু এনসিপি দিতে পারে নাই। অত বড় অ্যামাউন্টের টাকা ওই পরিস্থিতিতে তাদের কোন কোন গ্রুপ? আচ্ছা ডক্টর শান্ত, ডক্টর শান্ত এইটা নিশ্চয়ই আদিব বলবেন, আদিবের কাছে আমি এটা নিয়ে আবার যাব, আপনারা বলতেছি। আমি একবার বলছি যে কথাটা বিএনপির পক্ষে কেন প্রীত। জি, বিএনপি সরকার গঠনের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে বড় রাজনৈতিক দল বলতে আনপ্যারালাল বিএনপি। জামায়াত এবং এনসিপি একটা হাইপ তুললেও ওই পর্তুগালের খেলার মতো হাইপ তুলে শোচনীয় পরাজয়, ওই রকম একটা ব্যাপার যে জামায়াত ইসলামের একটা হাইপ তুলেছিল কিন্তু সেটা ফেক হাইপ ছিল। এইটা যারা মোটামুটি একটু বিশ্লেষণ করতো তারা বুঝতে পারতো। ফলে যেহেতু পারপাসিভ জার্নালিজম করে যারা, তার মধ্যে অন্যতম হচ্ছে বসুন্ধরা গ্রুপ, তারা বুঝে ফেলেছে যে সরকারে বিএনপি আসবে, তারা বিএনপির পক্ষ নিয়েছে। এখন সরকারে বিএনপি আছে, তারা পক্ষ নিয়েছে। এই পক্ষ নেওয়ায় কতটা তারা মন ভুলানো গল্পে ভুলবে, এটা বিএনপির বিবেচনার বিষয়। কারণ যে এরকম পারপাসিভ জার্নালিজম করে এবং সুবিধা আদায়ের জন্য যখন যারা পাওয়ারফুল থাকে তাদের পক্ষ নেয়, তাদের চরিত্র এবং নৈতিকতা সম্পর্কে বোঝা দরকার। ওকে, আমরা জনাব আদিবের কাছ থেকে জানতে চাইবো, কিন্তু জনাব আদিব একটা বিষয় স্পষ্ট করে বলছেন। এখন জনাব আদিব আমি একটু আদিবের কাছে আসতেছি, কিন্তু জনাব আদিব একটা কথা স্পষ্ট করে বলছেন, সেইটা হচ্ছে সেন্ট্রালি বা দলের পক্ষ থেকে বসুন্ধরা কোনো টাকা নেওয়া হয়েছে সেইটা উনি জানেন না। একই জিনিস কি আমরা বিএনপি জামায়াতে নিয়ে বলতে পারবো যে বিএনপি জামায়াত, আমরা শুনছি বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সবাইকে বসুন্ধরা গ্রুপ টাকা দেয়, চাঁদা দেয় এবং নানাভাবে বিভিন্ন সহায়তা দেয়। আপনার কানে ওইরকম আসছে কিনা? মানে বিএনপিকে ধরেন কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ, সেটা আমরা শুনি কিনা এবং মানে সেটা আমরা যাচাই করা আমাদের কোনো উপায় আছে কিনা?
না, এরকম প্রশ্ন তো উঠছে যে তারা যাদেরকে যাদেরকে পাওয়ারফুল মনে করে এবং তাদের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে মনে করে, হুম। তাদের সবাইকে এরা যতটুকু সম্ভব লালন পালন করে, এই কথাটা বাজারে চাউর আছে। এখন এই ক্ষেত্রে আদিব যেটা বলেছে তার দলের পক্ষ থেকে, আপনি বিএনপির দায়িত্বশীল কোনো নেতাকে যদি এই প্রশ্ন করার সুযোগ পান, বা জামায়াত ইসলামের দায়িত্বশীল কোনো ওকে, নেতাকে এই প্রশ্ন করার সুযোগ পেলে, আমার ধারণা তাদের পক্ষ থেকে আপনি অভিন্ন উত্তর পাবেন। ওকে। আমি আগাম বলে রাখলাম, অভিন্ন উত্তর পাবেন। কিন্তু এইটা প্রমাণ করবার সুযোগ কখনোই আমরা পাবো না, কিংবা বসুন্ধরাও ওই ঝুঁকি নেবে না। তারা বলবে যে হ্যাঁ, আমরা এনসিপি কে এত টাকা দিয়েছি, না, বা না, বিএনপি কে এত টাকা দিয়েছি, বা আদিবের জামাতকে এত টাকা দিয়েছি, জনাব এটা আদিবের কাছে তারাও যাওয়ার আগে, বলবে না। জনাব আদিবের কাছে যাওয়ার আগে ডক্টর সায়ন্ত, আমি ছোট্ট করে, মানে আপনি, মানে আমার এখনো মনে হয় যে আমি আপনার লেখা প্রেস নোটস পড়তেছি, আপনি এতদিন ধরে লিখছেন, আপনার কাছে নিশ্চয়ই এটা একদম 100% মনে থাকবে যে বসুন্ধরা গ্রুপকে কেন্দ্র করে একটি হত্যার ঘটনা ঘটে, এবং সেইটা বিএনপি সে সময় ক্ষমতায় ছিল, বলা হচ্ছিল যে বিএনপি আসলে এইটা কি বলবো, যে মানে এটা টাকা খেয়ে মামলাটার বাদ করে দিচ্ছে। আমি শব্দগুলি বলতে চাইতেছিলাম না, বাট ইউ নো দ্যাট। এখন এইটার কি মানে জবাব আমরা পাবো আপনার কাছ থেকে? না, এরকম অভিযোগ ছিল হুম, আপনার যমুনা গ্রুপের ব্যাপারেও। হুম, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি মামলা করলেন, এরকম বিষয়ে সেই দ্বন্দ্ব ছিল, এরকম হুম, অভিযোগ পাল্টা অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগটা একটা পারসেপশন তৈরি করে। হুম, আজকে যেরকম বসুন্ধরা সব পক্ষকে টাকা দিচ্ছে, এইটা কিন্তু এদেশের অনেক মানুষ বিশ্বাস করে, পারসেপশন তৈরি করে। হুম। কিন্তু এ বিষয়ে প্রশ্ন করলে আজকে আদিব যে উত্তর দিল, বিএনপি জামাতের দায়িত্বশীল নেতারা ওকে। অভিন্ন ও উত্তর আচ্ছা, পাবেন অভিন্ন আপনি। উত্তরে কিন্তু এটা আসলে, কিন্তু এটা আসলে প্রমাণ করা খুব দুঃসাধ্য ব্যাপার। প্রমাণ করা এদেশে খুব, এগুলি প্রমাণ হয় না। ওকে, প্রমাণ করা খুব দুঃসাধ্য ব্যাপার। আদিব নিশ্চয়ই বলবেন। আদিব, আপনি বলার আগে আমি একজন দর্শক, উনি আমার প্রসঙ্গে লিখছেন, সাজু উনার নাম, নিশ্চিত থাকেন হঠাৎ দেখা যাবে খালেদ জামাতের গুপ্ত সাংবাদিক। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি বলতে চাইছিলেন, আমি প্রশ্নটা পরে করি, আপনি, আপনাকে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে দেখেন, আমি এর পূর্বেও সম্ভবত আরো 8 থেকে 9 মাস আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের পুরো গণমাধ্যমের এই পরিবর্তন সম্পাদক পর্যায়ে কিংবা নানা ধরনের পলিসিগত পর্যায়ে সরাসরি বিএনপি হস্তক্ষেপ করছে, এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্পাদক কে হবেন না হবেন এটা সরাসরি তারেক রহমান নিয়ন্ত্রণ করছেন। আমি এই অভিযোগ এবং এটা বক্তব্য দিয়েছি। বসুন্ধরার ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, বিশেষ শুধু বসুন্ধরা না, বসুন্ধরার সাথে আরো একটি গণমাধ্যম যারা বিশেষ করে এনসিপি কে একেবারেই টার্গেট করে প্রোপাগান্ডার শিকারী জার্নালিজম করে থাকে, সেই পুরো বসুন্ধরা গ্রুপের এই জায়গাটিতে বিএনপির প্রচ্ছন্ন ইশারা আছে এবং ইঙ্গিত আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে এটার জন্য দায়ী হবে। আমি আমার কলিগ যার সাথে আমরা একসাথে ফ্যাসিবাদের সময় একই প্রতিষ্ঠানে চাকরি করছেন, তিনি এখন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক কিংবা যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আপনার 5ই আগস্টের পরে খুব সম্ভবত 15 দিনের মধ্যে বিএনপির পেশাজীবী সংগঠনের সেক্রেটারি পুরো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সেখানে গিয়ে পরিচালনার সেখানে দায়িত্ব নিচ্ছেন, এবং তাকে পরবর্তীতে সম্ভবত বিএনপি তার বিরুদ্ধে কিছুটা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। নিউজ 24 সম্ভবত সেখানে দায়িত্বে আসছেন বর্তমান প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধু কিংবা প্রিয়জন মিয়া নুরুদ্দিন অপুর, তিনিও একটি গণমাধ্যমের মালিকানা আসছেন। ফলে এই যে এই গণমাধ্যমগুলোই একেবারেই শিকারী জার্নালিজম, এনসিপি কে করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শিক্ষার্থীদের জায়গা। ফলে আমি প্রথম বক্তব্যে যেটা বলেছিলাম যে আওয়ামী লীগ আমাদেরকে পুরো হত্যা করতে চাইলেও বিএনপির আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, সেই রাজনৈতিক প্রতিপক্ষের জায়গার থেকে তারা হয়তো সরাসরি হামলা টামলা এখনো করে না, তাও কিছু জায়গায় হামলা হয়েছে। জনাব নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে, নারায়ণগঞ্জে হামলা হয়েছে, আমাদের কয়েকজনকে ময়মনসিংহ সিলেটও হামলা হয়েছে সরাসরি বিএনপি তৃণমূলে। কিন্তু এই যে বসুন্ধরা মিডিয়ার মাধ্যমে এবং আরো দুই একটা মিডিয়ার মাধ্যমে, যেই মিডিয়াগুলোর আসলে সম্পাদক, নির্বাহী সম্পাদক কিংবা কোনো না কোনো পর্যায়ে বিএনপির পেশাজীবী সাংবাদিক নেতারা যারা দায়িত্বে আছেন, তারা সরাসরি প্রচ্ছন্নভাবে এই ছাত্র নেতা কিংবা অভ্যুত্থানের যারা নেতৃত্ব আছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে সামাজিক এক ধরনের এটারে কি বলে ওকে, চরিত্র হনন করার চেষ্টা চলছে। আমার মনে জনাব আদিব, আমি বুঝতে পেরেছি যে আপনি যেহেতু আগে সাংবাদিক ছিলেন,
আমি সাংবাদিকতার একজন ছাত্র, আমি সাংবাদিকতা পেশায় আছি কম বেশি 28-29 বছর। আপনি নিশ্চয়ই, যদি আপনি বুঝতে পারেন যে এই পত্রিকাগুলি বিএনপির পক্ষে কাজ করছে এবং সেইটা কোনো অনৈতিক সুবিধা নিয়ে, তাহলে আপনি নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন যে কোন পত্রিকাগুলি বিএনপির বিপক্ষে কাজ করছে বা এনসিপির পক্ষে কাজ করছে। আপনি এরকম পত্রিকা কি বা এরকম গণমাধ্যম কি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এরা আমাদের পক্ষে কাজ করছে, নাকি আপনাদের পক্ষে কোনো গণমাধ্যম নাই আসলে? এনসিপি কে সরাসরি মানে আপনার হচ্ছে নিরপেক্ষতার জায়গা থেকে আরেকটু সামনে এগিয়ে হচ্ছে আপনার সুবিধা দিচ্ছে এরকম পত্রিকা বা গণমাধ্যম সরাসরি মানে এনসিপির নাই। পক্ষ কেউ অবলম্বন করছে না? না না, ওইভাবে আমরা এইটার দেখছি না। কারণ কি বলে মনে হয় আপনার, যে গণমাধ্যমের সাথে কি মানে 5 আগস্টের পরে তো বেশিরভাগ জায়গাতে আপনি বললেন যে আপনার যে বন্ধু ছিল, সহযোদ্ধা ছিল, তাকে নির্বাহী সম্পাদক করা হয়েছে, আমরা সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশকে জেলে দেখতে পাচ্ছি, আমার বড় বন্ধু অংশকে না, কর্মহীন দেখতে পাচ্ছি। কলিগ ছিল। আচ্ছা, মানে কলিগ। সে কিন্তু সিনিয়র, মানে আচ্ছা, কালের কলিগ। কণ্ঠের এখন আচ্ছা, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আচ্ছা, কলিগ, আপনার কাছে কি মনে হয় যে এনসিপির পক্ষে যে গণমাধ্যম নাই যারা এনসিপির পক্ষে, কারণ আমরা সবসময় সব সরকারের পক্ষে, কারণ আমি হাতের আঙ্গুলে গুনে, এমনকি জামায়াতে ইসলামী যখন সবচেয়ে বিপজ্জনক বা মানে কি বলবো আক্রান্ত ছিল, সায়ন্তর মনে থাকবে, সেই সময় কিন্তু দুর্দান্তভাবে সংগ্রামের পাশাপাশি আরেকটি জামায়াতের পত্রিকা আসলো, নয়া দিগন্ত। এবং সায়ন্ত আপনার নিশ্চয়ই মনে আছে যে নয়া দিগন্ত যখন বললো যে তারা 5 টাকা করে বিক্রি করবে, এটা কিন্তু একটা গেম চেঞ্জার নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে। এবং নয়া দিগন্ত অন্যরকমভাবে আসলো এবং সেটা খুবই শক্তিশালী হয়ে আসছে, জামাত ইসলামের পত্রিকা। আমরা দিনকালের পাশাপাশি আমার দেশকে দেখেছি সাংঘাতিকভাবে আওয়ামী বিরোধী একটা অবস্থান নিতে। আওয়ামী লীগের পত্রপত্রিকা আমরা দেখি যে যে বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়ার পরেও জনকণ্ঠ, ভোরের কাগজ অনেকভাবে আওয়ামী লীগের। তো এনসিপির পক্ষে পত্রিকা বা গণমাধ্যম না থাকার কি কারণ আপনি দেখতে পান? না, এখানে প্রথমত বিষয় যেটি হয়েছে, মানে কিছু কথা তো ধরেন আহ, বলতেই পারি, যেহেতু আমি গণমাধ্যমে আমি ওই সময় বৈষম্য বিরোধী লিয়াজো কমিটির সদস্য ছিলাম এবং আমার দায়িত্ব ছিল আহ, মানে মিডিয়া এবং মানে তথ্য। সেই জায়গা থেকে বলা চলে, যদি এনসিপির পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে যদি কিছু গণমাধ্যমের মানে সরাসরি মালিকানার শেয়ারে ঢোকা কিংবা বলেন আপনার কোনো একটা ডিরেক্টরশিপে ঢোকা, এটা খুবই ইজি ছিল। কিন্তু এখানের একটি বিষয় আমি আপনাকে বলি, এটা আসলে অনেকে বুঝবেন না কিংবা বুঝতে চাইবেন না। আমাদের জেনারেশনে বা আমাদের যারা এনসিপির সাথে একেবারে কোর পলিটিক্সটা করেন, আমরা আমাদের পরিচয়টা কিংবা হচ্ছে সরাসরি মনোযোগটা শুধুমাত্রই পলিটিক্সে রাখার বিষয় আমরা বেশি ফোকাসড। মানে আমি এখন আলাদা একটা, আমার এখন একটা সুযোগ আসছে, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে কোনোভাবে একটা মালিকানায় ঢুকে পড়া কিংবা হচ্ছে যে আপনার কোনো একটা জায়গায় হচ্ছে আলাদা একটা পরিচয় ক্রিয়েট করা। কারণ এনসিপির এখানে যারা 16-17 সাল থেকে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা, জাহাঙ্গীরনগর বা আরো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো পলিটিক্স করছে, তখন ধরেন, এখন তো 5ই আগস্টে মনে হয়েছে এসে হাসিনা পড়ে গেছে, মানে তখন তো আওয়ামী লীগ বিএনপির বাহিরে বাংলাদেশে আসলে কোনো আলাদা কোনো পলিটিক্স ছিল না, কেউ কল্পনা করতে পারতো না। তখন থেকে কিন্তু একটা ডিফারেন্ট পলিটিক্স তৈরি করার জন্য এনসিপির এই কোর যারা আছে তারা কিন্তু এই চেষ্টাটা তখন থেকে করছে, যে একটা অন্ধকারের ভিতরে নতুন একটা আলো খুঁজে বের করা, একটা নতুন রাজনীতির জায়গাতে। ফলশ্রুতিতে আমাদের মূল ফোকাসটা একেবারেই পিওর পলিটিক্স এর জায়গাটা। ওকে, একেবারে ধরেন এখন সেই জায়গা। আমার মনে যে জনাব আদিব, আমি আপনাকে বুঝতে পারছি, কিন্তু সাংবাদিকতার জায়গা থেকে আমি আমার 2 পয়সা দিয়ে রাখি। মালিকানা বা শেয়ার আপনাকে পত্রিকা বা গণমাধ্যমের পক্ষ বিপক্ষ নিশ্চিত করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিকানা ছিল সালমান এফ রহমানের, কিন্তু সেইটা আমার স্বাধীনতাকে খুব বেশি এফেক্ট করতে পারে না। এরকম আরও উদাহরণ দেয়া যাবে, অসংখ্য উদাহরণ। ইত্তেফাকের মালিকদের সঙ্গে ইত্তেফাকের পত্রিকাকে আপনি মিলাইতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে পলিটিক্স, বা শুধু পলিটিক্স বলে আসলে পলিটিক্স কোনোদিন এক্সিস্ট করে না। পলিটিক্স সব কিছু মিলেই পলিটিক্স। পলিটিক্স সংস্কৃতি মিলেও পলিটিক্স, খেলা মিলেও পলিটিক্স, আন্দোলন মিলেও পলিটিক্স, সংবাদ মাধ্যম মিলেও পলিটিক্স। এটা যত তাড়াতাড়ি এনসিপি বুঝবে তত আমাদের সবার জন্য ভালো। আমি ডক্টর সায়ন্তের কাছে যাই। ডক্টর সায়ন্ত, আপনার কাছে যাওয়ার আগে অবশ্য আমার একটি প্রশ্ন মানে দর্শকদের উদ্দেশ্যে করে রাখছিলাম, যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিশ্চয়ই বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে বলেছেন বিচার। আমার প্রশ্ন, এই বছর যে জুলাই পদযাত্রায় এনসিপি যাবে, সেই জুলাই পদযাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি গোপালগঞ্জে যাবে না, সেটা তারা
মানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ তারা যেতে পারছিলেন, এই সরকারের সময় যে তারা যেতে পারতেছেন না, তার মানে কি অন্তর্বর্তী সরকার তাদেরকে যে নিরাপত্তা নিশ্চিত করতে পারছিলেন বা যে অভয় দিতে পারছিলেন, এই সরকার কি তাদের দিচ্ছেন না নাকি দিতে পারতেছেন না? আমি আপনার কাছে একটু জানতে চাইবো। আমি এর আগে একটু সংবাদ মাধ্যম নিয়ে এনসিপির পজিশনটায় দু একটা কথা বলে নেই। সেটা হলো এনসিপির পক্ষ থেকে সময় টিভি দখল করতে গিয়েছিল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, এরকম একটা অভিযোগ কিন্তু এসেছিল। তো একেবারেই অমূলক ছিল সেটা আমার মনে হয় না। এনসিপি তাদের মতো করে আমি বারবার এটা জিজ্ঞেস করেছি, বারবার জিজ্ঞেস করেছি, ও সময় টিভি উনি দখল করতে যাটাই উনি যেটা করতে গেছিলেন, উনি একটা দাবি নিয়ে গেছিলেন যে এই কয়জন সাংবাদিক আসলে মানে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে তাদেরকে, তাদের ভাষায় ওকে, তাদের ভাষায় সালিশি করতে গেছে, কিন্তু ভূমিকা রাখার চেষ্টাটা তাদের ছিল। তো যেহেতু এনসিপি এমন কোন রাজনৈতিক শক্তি হয়ে ওঠেনি যে তাদের পক্ষে কোনো ব্যবসায়িক গ্রুপ বা কোনো বিশেষ কর্নার থেকে সংবাদ মাধ্যমে ইনভেস্ট করা এটা করতে পারে। দ্বিতীয় হলো বিএনপির প্রতি সংবাদ মাধ্যমে একসময় বৈরী ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে অনেক হাউজে আলাপ করেছি, তারা বলতো যে হ্যাঁ, বিএনপি মধ্যপন্থা রাজনৈতিক দল হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, তার দল বেগম খালেদা জিয়া, সব মিলিয়ে আমরা এটাকে অপছন্দ করি না, বা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী আচরণ সেটারও তারা অপছন্দ করে। কিন্তু বিএনপি দীর্ঘমেয়াদী জামাতের সঙ্গে জোট থাকায় সংবাদ মাধ্যমের বড় একটা অংশ যারা জামাতের এই ধর্মভিত্তিক রাজনীতি, ৭১-এ স্বাধীনতা বিরোধী অবস্থান সব মিলিয়ে জামায়াতকে তারা ওন করে না বা করতে চায় না। কিন্তু বিএনপি জামায়াতকে দীর্ঘদিন জোটে রাখায় তারা বিএনপিকে অপছন্দ না করলেও বিএনপির পক্ষে তারা কোনো রিপোর্ট করা বা লেখা বা কলাম লেখা এখানে দাঁড়াতে চাইতো না। ঠিক একইভাবে আমার মনে হয় এইটাও এনসিপি জামাতের সঙ্গে থাকাতে একটা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু জামাতের পক্ষেরও তো কয়েকটা পত্রিকা আছে, তাদেরও তো সংবাদ মাধ্যম আছে, তারা আবার এনসিপি কে তাদের খোয়ারে নিয়ে তাদের মতো ব্যবহার করতে চায়। এনসিপি হৃষ্টপুষ্ট হোক, এটা বোধহয় ওই সংবাদ মাধ্যম। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, আমরা তো সবাই জুলাই আন্দোলনের ক্রেডিট নিতে চাই, তো যারা জুলাই আন্দোলন করলো তাদের পক্ষে একটা গণমাধ্যম নিজের থেকে দাঁড়াবে না, মানে তার মালিকানা নাই বলে, ব্যবসায়ী ওইটা নাই বলে নিজের থেকে তাদেরকে সামনে নিয়ে আসবে না, তাদেরকে এটা কেমনে সম্ভব? খালেদ ভাই, এখানেও একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে জুলাই আন্দোলনে সামনের সারিতে কৌশলগত কারণে এই এনসিপির কিছু নেতা তখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে তাদের ফেসটা আমরা দেখেছি, তাদের বক্তব্য দেখেছি, তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু এর চালিকা শক্তি হিসেবে বিএনপি এবং জামায়াতের অবস্থানও খুব শক্ত ছিল। এই ছাত্রদের মধ্যে ছাত্রদলের ছাত্র ছিল, এই ছাত্রদের মধ্যে শিবিরের ছাত্র ছিল, এই ছাত্রদের মধ্যে নির্দলীয় ছাত্র ছিল, বামপন্থী ছাত্র ছিল, সব ছিল। সুতরাং ওই ছাত্রদের অংশটার মধ্যে ছোট্ট একটা ফ্র্যাকশন এসে এনসিপি করেছে, বাকিরা যে যার দলে ফেরত গেছে। আর রাজনৈতিক দল হিসেবে অন্যরও নিজেদের অবস্থান আছে। জুলাই গণ অভ্যুত্থানের খুব বড় অংশের দাবিদার এনসিপি আসলে না, তারা দাবি করলেই হবে না। এইবার আপনার ওই প্রশ্নে আসি, আপনি যে প্রশ্ন করেছিলেন গোপালগঞ্জ নিয়ে, সেটা হলো ইন্টারিম সরকার বিশেষ কারণে ছাত্রদের এবং তাদের সংগঠনকে স্নেহ করত, ভালোবাসতো, তাদের এগিয়ে নেবার জন্য দিল, এবং এর বাইরেও বেশ কয়েকজন প্রতিনিধি এই ছাত্রদের দ্বারা মনোনীত বা ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক এরকম ছিল। এইটা একটা, সেই অবস্থায় সর্বোচ্চ সুবিধা দিয়েও গোপালগঞ্জে এরা গিয়ে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, এবং ওইখানে খুব বড় রকমের ঘটনা ঘটেছে। সেখানে প্রতিপক্ষ যারা আক্রমণ চালিয়েছিল তাদের বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছিল। এইবার কর্মসূচি প্রণয়নের বেলায় আমার মনে হয় প্রথম একটা রাজনৈতিক ভুল করেছে এনসিপি তাদের কর্মসূচিতে গোপালগঞ্জ রাখতে পারত এবং রাখার পরে সরকারের কাছে নিরাপত্তা চাইতে পারত, কিন্তু এনসিপি নিজে থেকেই নিজেরা পিছু হটেছে। এইটা তাদের একটা, এই যে রাজনৈতিক দল হিসেবে তাদের শক্তি সামর্থ্যের যে ঘাটতি, সেটাকে মেনে নিয়ে তারা
রিয়েলিটির ভিত্তিতে কর্মসূচি নিয়েছে, কিন্তু ওকে, রাজনৈতিক গেইনের জন্য আমার মনে হয় তাদের উচিত ছিল এখানে কর্মসূচি রাখা এবং সরকারের কাছে নিরাপত্তা চাওয়া। আমার মনে সরকার না দিলে তখন সরকারকে অ্যাকিউজড করা যেত। আমার মনে হয় আদিব সাহেব এটার জবাব দেবেন। আদিব সাহেবের কাছে আমি আসছি। আদিব সাহেব, এইটা আপনি একটু বলবেন যে আগে কর্মসূচিতে রেখে সরকারের সাথে এটা নেগোসিয়েট করা যেত কিনা, যে প্রশ্ন তুলেছেন। এবং ছোট্ট একটি ফ্র্যাকশন হিসেবে যেহেতু আপনারা এসেছেন, সেহেতু জুলাই আন্দোলনকারীদের পক্ষ বলতে শুধু আপনাদেরকে বোঝায় না, আরো কয়েকজনকে বোঝায়। শুধু আপনার জনাব আদিব, আপনার অনুমতি নিয়ে আমি একটা ছোট বিষয় একটু ক্ল্যারিফাই করি। স্বর্ণা উনি বলেছেন আপনার স্বাধীনতাকে ইফেক্ট, অর্থাৎ আমাকে বলেছেন আপনার স্বাধীনতাকে ইফেক্ট না করলে ছেড়ে গেলেন কেন 2018 নির্বাচনের পরে, যেটাকে আমরা রাতের ভোট বা নির্বাচন বলি। এবং তারপরে যখন জনাব সালমান এফ রহমান মন্ত্রী হলেন, তখন আমি ভেবেছি যে আমার স্বাধীনতা আর থাকবে না, সেজন্য আমি ছেড়ে গেছি। এর আগ পর্যন্ত আমি আমার মতো করেই করেছি, যা কিছু আমি করেছি সেটার দায় আমার, আমাকে কেউ কোনো কিছু চাপ দেয় না। হাওয়েভার 2018 আগে যখন পর্যন্ত আমি ছিলাম সেখানে, হাওয়েভার ছোট্ট একটা ফ্র্যাকশন আপনারা, সেটি জনাব সায়ন্ত যেহেতু সুন্দর বলেন, সুন্দর করে বলেছেন যে আপনারা ছোট একটি ফ্র্যাকশন সেইখান থেকে আপনারা একটি দল করেছেন, এবং আপনারা নেগোসিয়েশনটা আগে করতে পারতেন কিনা। প্রথমত বিষয় হচ্ছে এনসিপির গত বছরের পদযাত্রাটা ছিল জেলা ভিত্তিক, ফলশ্রুতিতে আমরা 64টি জেলায় যাওয়ার ট্রাই করেছি।